বাংলার জনগণকে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদ থেকে রক্ষা পেল। গতকাল 10 আগস্ট বিশাল ষড়যন্ত্রের শিকার হওয়ার কথা ছিল। সরকার পতনের দিন আমরা সবাই জানি যে সেনাপ্রধান সমস্ত দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এটা কি আসলে তার একক সিদ্ধান্ত নাকি অন্য কিছু লুকিয়েছিল? বাস্তবে সংবিধানের বাইরে গিয়ে রেজিম পরিবর্তন একটি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড। এই ধরনের ষড়যন্ত্রের ব্যর্থতার ফলাফল কি মৃত্যুদণ্ড নয়? তবুও এই ঝুঁকি নিয়ে এদেশে বহুবার রেজিম পরিবর্তন করা হয়েছে। প্রতিটি পরিবর্তনের পর আইনগত বৈধতার প্রয়োজনীয়তা দেখা দেয়, এমনকি অন্তর্বর্তীকালের সরকারেরও বৈধতা প্রয়োজন। এই আইনগত বৈধতার বিষয়টি সেনাপ্রধান প্রধান বিচারপতির উপর ছেড়ে দেন। শুরুতে প্রধান বিচারপতি মৌন সম্মতি প্রদান করেছিলেন। সবকিছু তখন ঠিকঠাকই চলছিল। এর মধ্যে ঘটে যায় একটি চমকপ্রদ ঘটনা। এতদিন ধরে আমরা জানতাম যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু কালকে তার পুত্র জানালেন প্রধানমন্ত্রী আদৌ পদত্যাগ করেননি। এ নিয়ে খুব বেশি আলোচনা না হলেও জনগণের মনে প্রশ্ন আসে, কি ঘটতে চলেছে। এই ঘোষণার পরপরই প্রধান বিচারপতি সক্রিয় হয়ে ওঠেন। তিনি ভার্চুয়ালি ফুল কোর্ট সভা আয়োজন করেন। তবে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কি সভা আহ্বান করা উচিত ছিল? আজকের এই সভা অনুষ্ঠিত হলে প্রধান বিচারপতি কি অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতিকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করে আগের সরকারকে পুনর্বহাল করার রায় দিতেন? এতে দেশে কি বিরাট একটি সংকট সৃষ্টি হতো না, যেখানে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে বাধ্য করা হতো? অ্যাপিলেট ডিভিশনের এমন একটি সিদ্ধান্ত বাতিল করার জন্য কোনো আইনগত পদ্ধতি নেই। সভাটির খবর গোপন রাখা গেল না, সকলেই জানলো এবং ছাত্র সমাজ দ্রুত সক্রিয় হয়ে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি জানালো। রাজপথে মিছিল করে চাপ সৃষ্টি করা হলো, যেমন পূর্বেও করা হয়েছিল। সৌভাগ্যক্রমে প্রধান বিচারপতি কোনো অপ্রিয় ঘটনার উদ্ভব হওয়ার আগেই পদত্যাগ করলেন। দেশকে একটি ভয়াবহ সংকট থেকে রক্ষা পেল। এজন্যই বলা হয়, স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন। আজ ছাত্র জনতা রক্ষা করতে পেরেছে, আগামীতে কি হবে এটা নিয়েই প্রতিটি মনে সংশয়।